অনেক বছর আগের কথা। রূপনগর রাজ্যে এক রাজা আর তার 3 বউ থাকতো। রাজার বড় বউ ছিল দেখতে একটু কালো, তবে তার মন মানসিকতা ছিল বেশ ভালো। সে প্রজাদের প্রতি দয়ালু ও শ্রদ্ধাশীল ছিল। রাজার মেজ বউ ছিল বেশ সুন্দরী, কোনো অহংকার ছিল না। সে রাজার বড় বউয়ের সাথে মিলেমিশেই থাকতো। কিন্তু রাজার ছোট বউ ছিল খুবই সুন্দরী দেখতে, আর তার গায়ের রং ছিল অনেক ফর্সা, কিন্তু তার মনে ছিল অনেক হিংসা। বড় বউ এবং মেজ বউয়ের উপর সে সব সময় হিংসে করত আর ভাবতো কি করে তাদের ক্ষতি করা যায়। বড় বউ এবং মেজ বউয়ের সন্তান না হয় রাজা ছোট বউকে বিয়ে করে এবং তাকে বেশি যত্ন করে। বাবা, আমি তোমাদের রাজা রাম সিংহের কাছে এসেছি। আমি তার সাথে দেখা করতে চাই। আমি তার জন্য সুখবর নিয়ে এসেছি। আমাকে প্রবেশ করতে দাও। তোমাদের রাজা আমাকে খুব ভালো করে চেনেন। সে তুমি যেই হও না কেন, আমরা তোমাকে প্রবেশ করতে দিতে পারি না। আমাদের সেনাপতি আমাদের আদেশ দিয়েছেন যাতে আমরা কোনো ভিনদেশীকে রাজদরবারে ঢুকতে না দেই। এমনিতেও কে আপনি, কেনই বা আপনাকে আমরা রাজদরবারে প্রবেশ করতে দেব? বাবা, আমি একজন ধার্মিক, আমি একজন সাধু। আমি হিমালয় পর্বতে ধ্যানমগ্ন ছিলাম। তোমাদের রাজা আমার কাছে সাহায্য চেয়েছিলেন। তোমাদের বড় মহারানী ও মেজ মহারানীর সন্তান না হওয়ায় তোমাদের রাজা আমাকে বলেছিলেন আমি যেন তার 2 রানীকে আশীর্বাদ করি, যাতে তার 2 রানী সন্তান দিতে সক্ষম হন। আমাকে প্রবেশ করতে দাও। আমি তোমাদের রাজার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। সে তুমি যেই হও না কেন, আমাদের কোনো ভিনদেশীকে রাজদরবারে প্রবেশের আদেশ নেই, তাই আমরা তোমাকে রাজদরবারে প্রবেশ করতে দিতে পারি না। তবে যাও, তোমাদের রাজার কাছে গিয়ে বলো আমি এসেছি। সে ঠিকই আমাকে ডেকে পাঠাবেন। এই কথা বলে একজন প্রহরী রাজমহলের ভেতরে যায় এবং রাজার কাছে গিয়ে হাজির হয়। রাজামশাই, রাজামশাই, একজন ভিনদেশী লোক আপনার সাথে দেখা করার জন্য রাজমহলের বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন তিনি একজন ধার্মিক সাধু। তিনি হিমালয় পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। আপনি নাকি তার কাছে সাহায্য চেয়ে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে সাহায্য করার জন্য অনুরোধ করেছি। তিনি এসেছেন। কত সৌভাগ্য আমার। তোমরা রাজমহলের ভিতরে নিয়ে এসো। আমি তার সাথে কথা বলতে চাই। যথা আজ্ঞা, আপনি যা বলবেন মহারাজ তাই হবে। সাধু মামা, রাজা মশাই আপনাকে রাজমহলের ভিতরে যেতে বলেছেন। তিনি আপনার সাথে কিছু কথা বলবেন। দয়া করে আপনি রাজমহলের ভিতরে যান। রাজা মশাই আপনার জন্য অপেক্ষা করছেন। আমি বলেছিলাম না তোমাদের রাজা আমাকে ডেকে পাঠিয়েছেন তাকে সাহায্য করার জন্য। তাহলে আমি এবার যাই। রাজা মশাই হয়তো ওদিকে অপেক্ষা করছেন আমার জন্য। আসুন আসুন সাধু বাবা, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি সৌভাগ্য আমার, আপনি আমার রাজ্যে এসেছেন। আমার অনেক সৌভাগ্য। আপনি যদি আমাকে দয়া করে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করার জন্যই এসেছি। আমি শুনেছি আপনার বড় রানী ও মেজ রানীর সন্তান হয় না, তাই আমি আপনার 3 রানীর একটা পরীক্ষা নিতে চাই। তারা যদি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে তারা সন্তান দিতে সক্ষম হবে। হ্যাঁ সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব। আমার 3 রানী আপনার দেয়া পরীক্ষায় অংশগ্রহণ করবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেরি করিও না। ডাকো তোমার 3 রানীকে আমার সামনে এনে হাজির করো। রাজা ও পণ্ডিত মশাইয়ের মধ্যকার সব কথা ছোট রানী লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে শুনে ফেলে। হ্যাঁ, এটাই সুযোগ ওই বড় রানী আর মেজ রানীকে ক্ষতি করার। হ্যাঁ হ্যাঁ, আমি এই সুযোগটাই কাজে লাগাবো এবং মেজ রানী ও বড় রানীকে রাজ্য থেকে বিতাড়িত করব। কি হয়েছে বলতো মেজ? তিনি হঠাৎ আমাদের ডেকে পাঠালেন যে? কি জানি দিদি, তিনি আমাদের কি কারণে ডেকে পাঠিয়েছেন। তবে তিনি বলেছিলেন তিনি নাকি আমাদের একজন পণ্ডিতের সাথে দেখা করাবেন। কি জানি আবার কার সাথে দেখা করাবেন উনি আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝতে পারছি না রাজামশাই কেন আমাদেরকে ডেকেছেন।
তখনই রাজামশাই এবং সাধু বাবা রানীদের কক্ষে চলে আসে। রাজামশাই সাধু বাবার সাথে রানীদের পরিচয় করিয়ে দেন। রানী, তোমরা পরিচয় হও ওনার সঙ্গে। উনি একজন সাধু। উনি হিমালয় পর্বতে বেশিরভাগই সময় ধ্যানে মগ্ন অবস্থায় থাকেন। ওনার পায়ের ধুলি পেয়ে তোমরা ধন্য হয়েছ। উনি তোমাদের কিছু পরীক্ষা নিতে চান। তোমরা সাধু বাবার সকল কথা মন দিয়ে শোনো। আমি তোমাদের কিছু পরীক্ষা করতে চাই। তোমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তোমাদের জন্য রয়েছে খুশির সংবাদ। তবে তোমরা যদি কোনোভাবে পরীক্ষায় হেরে যাও তাহলে তোমরা কিছুই পাবে না। পণ্ডিত মশাই, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আপনার দেওয়া পরীক্ষা আমরা ভালো করার চেষ্টা করব। তুমি যতই চেষ্টা করো না দিদি, তুমি আর মেজ দিদি আজ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। কি ভাবছিস কি ছোট? তোর কোনো ভয় নেই, আমি আর বড় দিদি আছি না। তুই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়ে যাবি, বুঝেছিস তো? হ্যাঁ দিদি, তুমি আর বড় দিদি তো আমার পাশেই আছো। যা হবে তা তো দেখাই যাবে। তাহলে তো বেশ। এবার আমি তোমাদের কিছু পরীক্ষা দিতে চাই। সেগুলো হলো, তোমরা একে অপরকে কখনো হিংসা করবে না এবং নিজের প্রতি অহংকার করবে না। সব সময় সৎ ও নিষ্ঠাবান থাকার চেষ্টা করবে। আমি 2 দিন পরে তোমাদের এই পরীক্ষার ফলাফল জানাবো এবং তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। হ্যাঁ পণ্ডিত মশাই, আমরা আপনার সকল কথা মেনে চলবো এবং সৎ নিষ্ঠাবান থাকার চেষ্টা করব। এরপর সাধু বাবা এই কথা বলে রানীদের কক্ষ থেকে চলে যায়। তখন রাজামশাই বলেন, রানী, তোমরা শুনে রেখো, সাধু বাবা যা বলেছেন তা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি চাই তোমরা সাধু বাবার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হও। এ কথা বলে রাজামশাইও সেখান থেকে চলে যায়। আমি যে করেই হোক বড় রানী আর মেজ রানীর মধ্যকার দ্বন্দ্বের সৃষ্টি করবই, যাতে তারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে। এ কথা বলে ছোট রানী বড় রানীর কক্ষে যায়। দিদি, ও দিদি, কক্ষে কি আছো? সর্বনাশ যে হয়ে গেল। মেজরানী তোমাকে আর আমাকে পরীক্ষায় পরাজিত করার জন্য তোমার আর আমার বিরুদ্ধে তো ষড়যন্ত্র করছে। সে চাইছে যাতে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারো, আর সে যেন সব উপহার একাই পায়। এ কি করে হতে পারে? মেজো তো এমন মেয়ে নয়। সে তো তোর আর আমার জন্য সবসময় ভালো কামনা করে, আর আমরা 3 রানী সবসময় সুখে থাকতে পারি সে চিন্তায় করে। তুই কি জানিস না মেজো কারোর প্রতি কখনো হিংসা করে না? হ্যাঁ দিদি, আমি তো জানি, তবে সে যে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে দেবে না বলে ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি না। যাই হোক না কেন, মেজো এমন অন্যায় খারাপ কাজ কিছুতেই করতে পারে না। সে তুমি বিশ্বাস করো আর নাই করো, তবে দেখো সে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ঠিকই করবে। এরপর ছোট রানী বড় রানীর কক্ষ থেকে চলে যায়। সে একইভাবে মেজ রানীর কাছেও গিয়ে বড় রানীর ব্যাপারে বানিয়ে বানিয়ে কিছু উল্টা সিধা কথা বলে, কিন্তু মেজ রানীও সেটা কিছুতেই বিশ্বাস করে না। তাই সে মেজ রানীর কক্ষ থেকে চলে যায়। এবং নিজে অহংকার করে বড় ও মেজ রানীকে বলে, শোনো, তোমরা দুজন তো মহারাজকে সন্তান দিতে পারবে না, আমি দিতে পারবো, তাই আমার কথাই শুনবে তোমরা, বুঝেছো তো? ছোট রানীর এমন কথা শুনে বড় রানী ও মেজ রানীর মন খারাপ হয়ে যায়। তখনই রানীদের কক্ষে সাধু বাবা এসে উপস্থিত হয়। তিনি ছোট রানীর অহংকার করা দেখে বলে, শোনো, নিজের মধ্যে অহংকার রেখো না। অহংকার রেখে কেউ কখনো ভালো হয়নি, তাই তুমিও ভালো হতে পারবে না। আমি আমার পরীক্ষায় 2 জন বিজয়ীকে পেয়ে গিয়েছি। তখনই রাজামশাই সেখানে চলে আসে। সাধু বাবা, 2 দিন তো হয়ে গেল, আপনি কি আপনার পরীক্ষার বিজয়ীদেরকে পেয়েছেন? হ্যাঁ, আমি আমার পরীক্ষার 2 জন বিজয়ীকে খুঁজে পেয়েছি এবং আমি এখন তাদের 2 জনকে পুরস্কৃত করব। সে 2 জন ভাগ্যবান কে যারা আপনার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে? সে 2 জন হলো আপনার বড় রানী ও মেজ রানী। তাই আমি তাদের আশীর্বাদ করতে চাই যাতে তারা 2 জন সন্তান দিতে সক্ষম হয়, এবং আমি আপনার ছোট রানীকে অভিশাপ দিচ্ছি যে সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না। এই কথা বলেই সাথে সাথে সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।
এ কি হলো? আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো ভুল করে ফেললাম। আমি না বুঝে দুই দিদিকে নিয়ে ষড়যন্ত্র করেছি, আর তার জন্য এই অভিশাপ আমাকে পেতে হলো। দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর সাধু বাবা কোথায় গেল? আমি সাধু বাবার কাছেও ক্ষমা চাইছি, আমাকে যেন তিনি এত বড় অভিশাপ না দেন। শোন ছোট, সাধু বাবারা সব সময় সবার সাথে দেখা করে না রে। সে যখন একবার আমাদের সাথে দেখা করেছিল, তখন আমাদের আগে থেকেই তার ব্যাপারটা বোঝা উচিত ছিল আর তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া উচিত ছিল। কিন্তু তুই ভুল করে, অন্যায় করে তোর সেই সুযোগটা হারিয়েছিস। বুঝতে পেরেছি দিদি, আমি সব বুঝতে পেরেছি। তবে আমি কথা দিলাম, এখন থেকে কোনো দিনও আর আমি তোমাদের সাথে হিংসা করব না। আমি সব সময় তোমাদের ভালো কামনা করব। আর আমার বিশ্বাস সাধু বাবা আবার একদিন ফিরে আসবেন আর আমার অভিশাপ কাটিয়ে আমাকে আশীর্বাদ করে যাবেন। বন্ধুরা, বুঝলে তো, হিংসার ফল কখনোই ভালো হয় না। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।